আগের দিন ভিডিওতে আমরা ম্যাগনেটিক ফোর্স আর ম্যাগনেটিক ফিল্ডে বেশ কিছু জিনিস শিখে ফেলেছি। কোন একটা মুভিং চার্জের উপর কত ফোর্স কাজ করে, তার ট্র্যাজেক্টরি কেমন হয়, কোন একটা তারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে ম্যাগনেটিক ফিল্ডের জন্য কত ফোর্স, সেগুলো আমরা শিখেছি। তো আজকে আমরা প্রথম যেটা করবো সেটা হচ্ছে সাইক্লোট্রন। সাইক্লোট্রন হচ্ছে একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর, সেটা আমরা প্রথম করব। সাইক্লোট্রন ঠিক দেখা যাচ্ছে তো? ওকে, এটা দিয়ে আমরা শুরু করব। এটা হলো একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর। কোন একটা চার্জ পার্টিকেলকে মেইনলি পজিটিভ চার্জকে অ্যাক্সিলারেট করতে পারে। কেমন দেখতে হয় জিনিসটা? কেমন, দুটো ম্যাগনেটিক ফিল্ড থাকে, মানে স্ট্রাকচারটা আছে। এটা একটা ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ নর্থ পোল, ঠিক নিচে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড। This is north, this is south. অপোজিটটা আমরা নিতে পারি, কোনো সমস্যা নেই। অপোজিটটা নিলে ফিল্ডটা উপরে হবে, আমরা অপোজিটটা নিই। এটা নর্থ, and ফিল্ডের ডিরেকশন নর্থ থেকে সাউথ ম্যাগনেটিক ফিল্ড। তো এইখানে এই দুটোর মাঝে দুটো, এখানে একটা সার্কেল ধরে নিয়ে রাখি। এই সার্কেলটা কেমন থাকে? দুটো সেমি সার্কুলার সেন্টার ধরে রাখি। এগুলো হচ্ছে, এগুলো বলে ডি, ডি এর মতন দেখতে, ক্যাপিটাল ডি এর মতন দেখতে, তাই এগুলো ডিস বলা হয়। তো এগুলো কিন্তু ভেতরটা হচ্ছে হলো, মানে ফাঁকা। ভেতর অংশগুলো হচ্ছে ফাঁকা। এই ঠিক সেন্টারে, আর এখানে এই দুটো ডি এর সঙ্গে একটা হাই ফ্রিকোয়েন্সি ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করার জন্য অসিলেটর থাকে। হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর যোগ করা থাকে। হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর কি করে? এই দুটো দিয়ে মাঝখানে অংশটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করতে পারে। ছবিটা ক্লিয়ার আসছে? এই দুটো দিয়ে, দুখানে যে ডি এর মতন অংশ আমরা দেখলাম, ভেতরটা ফাঁপা, আমি ভালো করে বলে দিই ব্যাপারটা। তো দুটো ডি এর সাথে একটা হাই ফ্রিকোয়েন্সি অসিলেটর যোগ করা থাকে। তো তার কাজ কি? এই দুটো ডি এর মধ্যবর্তী স্থানে একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করে। মানে দুটো ডি এর মধ্যে একটা পোটেনশিয়াল ডিফারেন্স সৃষ্টি করার জন্য সবসময় অসিলেট মানে কি প্লাস মাইনাস অল্টারনেট করবে, D1 D2। এটাকে নাম দিলাম সাপোজ D1 D2। এই পয়েন্টে মাঝখানে একটা ডট দিয়েছি। এই পয়েন্টে একটা চার্জ থাকবে, পজিটিভ চার্জ। ফিল্ড কোন দিকে আছে? ফিল্ড আছে উপরের দিকে। তো পজিটিভ চার্জ যদি মিডল পয়েন্টে রাখি, ওই ডট যে পয়েন্টটা দিয়েছি মাঝখানে, ওখানে যদি একটা পজিটিভ চার্জ রাখা হয়, তাহলে সাপোজ বললাম কোনো মুহূর্তে যখন D1টা পজিটিভ, অসিলেশন মানে
একটা টাইম ভ্যারিং বা অল্টারনেটিং ফিল্ড তৈরি করেছে। অসিলেটর কাজ কি? এসি সোর্স হিসেবে কাজ করছে, মানে D1টা প্লাস যখন D2 মাইনাস, আবার D2 যখন প্লাস D1টা মাইনাস, তো তাদের মধ্যে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর অল্টারনেট করবে, অল্টারনেটিং ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে দুটোর মধ্যে। তো এই পজিটিভ চার্জটা যদি D1 যখন প্লাস D2 যখন প্লাস D1টা মাইনাস, তাহলে যে প্লাস হবে বা তার থেকে দূরে চলে যাবে যেহেতু প্লাস, মানে জিনিসটা কেমন, যদি এখানে রাখি এই মিডল পয়েন্টে আমরা চার্জটা রেখেছি পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ আছে একদম মিডল পয়েন্টে, এটা D1 আচ্ছা ফিল্ড কোন দিকে, এদিকে ফিল্ড আপওয়ার্ড ফিল্ড আছে। আমরা এবার দেখো, তার মানে ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড is perpendicular to the plane D1 and D2, মানে ফিল্ডগুলো কেমন এইভাবে বেরিয়ে আসছে। তো D1 D2 তলের সাথে চৌম্বক ক্ষেত্রটা লম্বভাবে আছে, তো চার্জটা যখন মুভ করবে, কেন মুভ করবে, D1টা যদি প্লাস ধরি D2টা মাইনাস, তাহলে D2 দিকে সরে যাবে। এবার কোন দিকে সরবে, বি এর সঙ্গে লম্ব দিকে। আমরা শিখেছি কি, চুম্বক ক্ষেত্রের সঙ্গে যদি সমকোণে থাকে তাহলে সে বৃত্তপথে ঘোরে, তো সেইগুলো যদি ঘুরতে শুরু করে, তো ধরলাম এটা মাইনাস, তাহলে এই পয়েন্ট থেকে ঘুরতে আরম্ভ করলে এটা মাইনাস, তাহলে এই ঘুরলো। এবার এখান দিয়ে যখন বেরিয়ে চলে আসছে, অর্ধবৃত্ত সম্পন্ন করেছে, ব্যাপারটা বুঝানো, D1টা যদি মাইনাস হয় তাহলে D1 এর দিকে ঢুকলো, আমি বাঁ দিকে ডান দিকের ছবিতেও দেখাবো, ঢুকে যখন অর্ধবৃত্ত হয়ে বেরিয়ে চলে আসছে, সেই ওই একটা অর্ধপাক ঘুরতে যে টাইম লাগলো, সেই টাইমে কিন্তু D2টা আবার মাইনাস হয়ে গেছে। তাহলে কেমন হবে, হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরটা টাইম পিরিয়ড হবে কেমন, একটা হাফ সাইকেল ঘুরে আসতে যে সময় লাগে সেই টাইমটা হচ্ছে আমার হাই ফ্রিকোয়েন্সি অসিলেটরের। তাহলে এখান দিয়ে গেল, এদিকটা মাইনাস ধরেছে, তাহলে প্লাস এদিকে গেছে, গিয়ে এসছে। এবার এখান দিয়ে বেরিয়ে গেল, এখানে কোনো তার উপর ফোর্স নেই, একটা বেগ অর্জন করেছে। এখানে যখন ঘুরলো, এটা যখন মাইনাস, তার আগে ছিল এটা যখন ছিল মাইনাস, এটা প্লাস, এই যখন ঘুরে এখানে চলে এলো তখন হয়ে গেছে মাইনাস, তাহলে এই দিকে চলে গেল, আবার অর্ধবৃত্ত ঘুরবে, আবার প্রতিবার অল্টারনেট করতে করতে চার্জটা দিতে থাকবে। ঘুরে এইখানে ভিন্ন থাকবে, এটা চোখে দেখানো যাচ্ছে না, এভাবে ঘুরছে, ধরে বৃত্তপথে ঘুরছে। ঘুরতে ঘুরতে এসে এই ঘুরতে এসে একটা সময় গিয়ে এখান দিয়ে নিচে আসছে। তাহলে দেখো কেন অসিলেশন হলো, আমরা এখানে টাইম ভ্যারিং যত আমরা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করতে পারি, তাহলে টাইম পিরিয়ডটা চেঞ্জ হবে, টাইম পিরিয়ড চেঞ্জ হতে হবে, রেডিয়াসটা করতে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো আমরা আগের দিন শিখেছিলাম ব্যাসার্ধ হচ্ছে R=mv/kb, ব্যাসার্ধের সূত্র শিখেছিলাম R=mv/kb, আর টাইম পিরিয়ডের সূত্র ছিল 2πr/v, মানে 2πr/v করা মানে হচ্ছে r/v মানে হচ্ছে 2πm/kb। তাহলে এটা যদি টাইম পিরিয়ড হয় একটা অসিলেশনে, তাহলে একটা ডি এর মধ্যে কতক্ষণ থাকছে, t/2 সমান πm/kb। এইভাবে রোটেট হচ্ছে।
তাহলে এনার্জিটা কত হবে? তাহলে এনার্জি যদি বলি, এনার্জি অফ, এটা যদি ঘুরেছে কিগুলো দিয়ে of charged particle as to half mv square মাস ধরলাম তো v এর মান দেখো আমি এটা লিখতে পারি তাহলে মান কত হবে q স্কয়ার b স্কয়ার r স্কয়ার বাই তাহলে এনার্জিটা হচ্ছে q স্কয়ার b স্কয়ার r স্কয়ার বাই 2m। ওকে, তো এইভাবে সে আস্তে আস্তে অসিলেট করতে করতে তার রেডিয়াসটা বাড়ছে, রেডিয়াসটা বাড়তে বাড়তে আবার এনার্জিটাও ইনক্রিজ করা যাচ্ছে। তো এটাকে আমরা আস্তে আস্তে তার এনার্জিটাকে বাড়িয়ে দিতে পারি রেডিয়াস চেঞ্জ করার সাথে সাথে। ওকে, এবার ঘটনা যেটা, স্পিড বাড়তে বাড়তে গতিবেগ যদি বাড়তে থাকে, রেডিয়াস যত বাড়বে, এই সূত্র থেকে আমরা বলতে পারি v সমান কত, v সমান চলে আসছে আমাদের q b r বাই m। রেডিয়াস যদি ইনক্রিজ করে, তাহলে রেডিয়াসটা বাড়ছে, রেডিয়াস যদি ইনক্রিজ করে v টা ইনক্রিজ করবে। এবার এই v টা ইনক্রিজ করতে করতে, v টা ইনক্রিজ করতে করতে যদি এমন হয় যে সেই বেগের মানটা আলোর বেগের কাছাকাছি চলে যায়, তখন কিন্তু সমস্যা আছে। তখন সমস্যা কি? তখন সমস্যা যেটা আইনস্টাইনের স্পেশাল থিওরির রীতি অনুসারে ভ্যারিয়েবল মাসের ভ্যারিয়েশন অফ মাস উইথ স্পিড, ভ্যারিয়েবল মাস m equals to m0 by 1 minus v square by c square। ওকে, 1 minus v square by c square। তাহলে এই যদি হয় যেখানে v টা c এর সঙ্গে তুলনীয়, v এর মানটা যদি c এর সঙ্গে তুলনীয় হয় তবেই এই সূত্রটা আমরা ইউজ করতে পারি। তাই যদি হয় ভ্যারিয়েবল মাস, মাসটা যদি ভ্যারি করে, m0 কে বলে রেস্ট মাস, m0 কে বলে হচ্ছে রেস্ট মাস, আর সেটা হচ্ছে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস। তাহলে আমরা এখানে স্যার ভেলোসিটি বাড়াতে পারি, বাড়তে বাড়তে স্পিডটা বাড়তে বাড়তে বা ভেলোসিটি বাড়তে বাড়তে যদি c এর কাছাকাছি চলে যায়, তখন কিন্তু মাসটা কমতে আরম্ভ করবে। কারণ v টা নিচে আছে, v বাড়লে v যত বাড়বে v এর সঙ্গে সঙ্গে কিন্তু আমার মাসটা ভ্যারি করে যাবে, মাসটা ভ্যারি করবে। তাহলে সেক্ষেত্রে ভ্যারিয়েবল মাসের ক্ষেত্রে সূত্রটা আমাদের চলে আসছে m টা তাহলে এটা, তাহলে সেক্ষেত্রে আমাদের রেডিয়াস চলে আসছে m0 v বাই q ইনটু t। তাহলে যদি আমাদের এটাকে কন্ট্রোল করতে হয়, যদি এটা তার ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি কত হচ্ছে, সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি কত, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1/t, তার মানে চলে আসছে টাইম পিরিয়ডের ইনভার্স মানে qb বাই 2πr। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে q b √1 minus v square by c square by 2π m0। তো আমরা দেখো যদি মেটা জায়গা ব্র্যাকেট করে দিচ্ছি, স্পিডের সঙ্গে যেমন ভাবে ভরটা পরিবর্তন হচ্ছে, তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা দুটো পোল ব্যবহার করা হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ডটাও যদি ওই ব্র্যাকেটের মধ্যে মানে b ইন্টু √1 minus v square by c square এই সম্পর্ক অনুসারে পরিবর্তন করা যায়, তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সি, রেডিয়াস এগুলো নির্দিষ্ট ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকবে।
নির্দিষ্ট ভিয়ের জন্য কনস্ট্যান্ট থাকবে। কনস্ট্যান্ট রাখতে গেলে ভি স্পিড, ভিটা বাড়লেও সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে না, রেডিয়াস চেঞ্জ হবে না। তাহলে আমাদের কি করতে হবে, মানে বিটাকে ভ্যারিয়েবল করে দিতে হবে। যদি বেগটা আলোর বেগের কাছাকাছি চলে যায় তখন আমরা বিটাকে ভ্যারি করব, তখন আমরা ওটাকে যদি কনস্ট্যান্ট করে ওই যে জিনিসটা, মানে এটাকে যদি ইফ বি ওয়ান মানে এটা যদি কনস্ট্যান্ট থাকে, এটাকে কনস্ট্যান্ট রাখতে পারলে যদি আমরা বিটাকে ভ্যারি করিয়ে বিটাকে চেঞ্জ করে কোনোভাবে কনস্ট্যান্ট রাখতে পারি, সেক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট হবে। এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিটাকে বলা হচ্ছে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। তাহলে এইভাবে আমরা ম্যাগনেটিক ফিল্ডটাকে যদি আমরা ইনক্রিজ করি, পার্টিকেল ভেলোসিটি ডিক্রিজ করার সাথে সাথে দেখো আমাদের ভিটা বাড়লে ভি যত বাড়বে এটা কমবে, তাহলে বিটাকে চেঞ্জ করতে হবে যাতে মাল্টিপ্লাইটা কনস্ট্যান্ট থাকে। বি ইনটু রুট ওভার, তাহলে বিটাকে ইনক্রিজ করতে হবে, ভি ইনক্রিজ করলে বিটাকেও ইনক্রিজ করতে হবে যাতে করে এই জিনিসটা কনস্ট্যান্ট থাকে। তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। বেগের সঙ্গে কম্পাঙ্ক, পর্যায়কাল এগুলো আমাদের ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট রাখা যাবে। এটাই আমাদের প্রধান উদ্দেশ্য, বিটাকে ভ্যারি করার। তাহলে ভি মানে বেগ যেমন বাড়বে তার সঙ্গে আমাদের স্পিডটাকেও কনস্ট্যান্ট রাখবে, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট হবে। তাহলে বিটাকে যদি ভি বাড়লে বিটাকেও বাড়াতে হবে যাতে করে এই পোর্শনটা ভি বাড়লে এটা কমছে, ভি বেড়ে গেলে এই পোর্শনটা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এটাকে বাড়িয়ে দাও যাতে করে এই গুণফলটা কনস্ট্যান্ট থাকে। এটা কনস্ট্যান্ট থাকলে এই পোর্শনটা কনস্ট্যান্ট থাকলে সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা কনস্ট্যান্ট থাকবে এবং এখানে তার রোটেশনাল ফ্রিকোয়েন্সি সবসময় একটা কনস্ট্যান্ট থেকে যেতে পারবে, ঠিক আছে? এটাই হচ্ছে সাইক্লোট্রন যন্ত্রের কার্যনীতি। খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে দেখবে এবং তোমাদের যে টেক্সট বই আছে সেটা অবশ্যই ফলো করার চেষ্টা করবে। এরপর চলে যাই আমাদের পরবর্তী টপিক, force between two parallel current carrying wire, দুটো তড়িৎবাহী তারের উপর ক্রিয়াশীল বল। and এখান থেকে হলো definition of 1 ampere। 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা কাকে বলে? এটা খুব ইম্পর্টেন্ট টপিক তোমাদের জন্য। দুটো প্যারালাল তড়িৎবাহী তারের উপর, সমান্তরাল দুটো তারের উপর কতখানি ফোর্স কাজ করে সেটা আমাদের দেখতে হবে। তো আমরা একটা তার ধরে নিচ্ছি, ডি বলে ডি ইনফাইনাইটলি লং। এখানে একটা কারেন্ট আছে, আচ্ছা এটা আমাদের ধরলাম কোঅর্ডিনেটটা করে নিই, this is x, this is y, this is z। ওকে, তো এই কারেন্ট ক্যারিং কন্ডাক্টরের জন্য তার থেকে ডি পার্টিকুলার ডিসটেন্স একটা পয়েন্ট, এখানে দেখতে পাচ্ছি y অ্যাক্সিস এর পয়েন্ট, এই দিকে যে বড় হয়ে যাচ্ছে, তাহলে এই পয়েন্টের ফিল্ড এই পয়েন্ট, এটা এক নম্বর। এর জন্য এখানে ফিল্ড কত? বি ম্যাগনেটিক ফিল্ড
at P due to first প্রথম তারের জন্য P পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে? এর জন্য আমরা শিখেছিলাম কারেন্ট যদি উপর দিকে ক্রস হয়, ক্রস মানে এরকম এই পয়েন্টের রেসপেক্টে ক্রস হয় ভিতরের দিকে ফার্স্ট V1 V1 টা কত হবে? V1 হচ্ছে B only B not V1 mu 0 by 4 pi 2I1 by D direction কোন দিকে? নেগেটিভ x axis দেখো প্যারালাল এন্ড প্যারালাল this is minus I তাহলে প্রথম তারের জন্য P বিন্দুতে এটা কি হলো? প্রথম তারের জন্য P বিন্দুতে চৌম্বক। এবার এই P বিন্দুতে প্রথম তারের সমান্তরাল কত দিকে একটা তার রাখা হবে? যেটাতে বললাম একই দিকে কারেন্ট যাচ্ছে I ওকে, যেটাতে একই দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে। তাহলে কি করলাম? প্রথম তারের জন্য তার থেকে D দূরত্বে একটা চৌম্বক ক্ষেত্র বার করলাম, যেটা আমরা বায়োসাভার্ট অ্যাম্পিয়ার এগুলোতে শিখেছিলাম। দীর্ঘ ঋজু পরিবাহীর জন্য mu 0 by 4 pi 2I by R। তাহলে এখানে I টা হলো I1, R টা হলো D। ডিরেকশন হচ্ছে কারেন্ট উপর দিকে গেলে ফিল্ড হয় হচ্ছে ভিতরের দিকে, তাহলে মাইনাস x অ্যাক্সিস, তাই লিখেছি মাইনাস I ক্যাপ। তো তাই যদি হয় তাহলে এই তারের উপর যদি ছোট্ট একটা DL অংশ থাকে, DL টা কোন দিকে? এদিকে কারেন্ট যে দিকে যাচ্ছে সেদিকে। তাহলে প্রথম তারের যে চৌম্বক ক্ষেত্র, এটা 2 নম্বর তার, 2 নম্বর তারে ক্ষুদ্র DL অংশে প্রযুক্ত বল, ফোর্স অন DL পার্ট, DL পার্টের উপর কতটা ফোর্স কাজ করে? ফোর্সের সূত্র শিখেছিলাম F I DL ক্রস B, আগের দিন আমরা শিখেছি। তাহলে I টা কত? এখানে I2, তাহলে I2 DL, DL কি লিখছি? DL K ক্যাপ, এটা ধরেছিলাম ছবিটা আবার আগে। This is X, this is Y, this is Z. So this is K cap, DL এর ডিরেকশন K cap এর দিকে ক্রস। B টা কত দিয়েছিল? বসিয়ে দিই mu 0 by 4 by 2I1 by D ডিরেকশন মাইনাস I। প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেওয়া হলো। তো ফাইনালি mu 0 by 4 by 2I1 I2 by D into DL ডিরেকশন দাও K ক্রস I, K I করলে হয় যে তার এখানে মাইনাস J, তাহলে ফোর্সটা হবে এই ডিরেকশন মাইনাস J, এই দিকে ফোর্স যেন, তার মানে দুটো কারেন্ট যদি একই হয়, এই ফিল্ডের জন্য একে এর উপর যে বল সেটাকে টেনে নিচ্ছে, নিচের দিকে টানছে, তাহলে আকর্ষণ করছে। তাহলে ফোর্স পার ইউনিট লেন্থ F dFd mu naught by 4 pi
2I1 I2/2 direction towards minus 0। তার মানে সিমিলার ডিরেকশনে কারেন্ট ফ্লো করলে, সমমুখী প্রবাহ হলে, একই দিকে তড়িৎ প্রবাহ হলে সেই ক্ষেত্রে ফোর্সটা কি দেখতে পাচ্ছি যেন দুটো তারকে টানছে। প্রথম তারের জন্য দ্বিতীয় তারের উপর যে প্রযুক্ত বল, সে বলটা কোন দিকে? সেটা প্রথম তারের দিকে, মানে প্রথম তার যেন দ্বিতীয় তারকে কাছে টানছে। তাহলে একই দিকে তড়িৎ প্রবাহ হলে প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বলটা যেটা হবে প্রত্যেক তারের, সেটা হচ্ছে আকর্ষণ করবে, আর বিপরীতমুখী হলে বিকর্ষণ করবে। সমমুখী আকর্ষণ, তার মানে সমমুখী প্রবাহের জন্য প্রবাহ হলে আকর্ষণ হবে, কাছে আসবে, আর বিপরীতমুখী প্রবাহ একটা উপরে একটা নিচে, এটা হবে বিকর্ষণ। ওকে, তার মানে আমরা যেটা শিখে গেলাম, সুতরাং দুটি সমান্তরাল তারের মধ্যে তড়িৎ প্রবাহের জন্য প্রতিটি তারের প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল নিউটন পার মিটার সমান হলো μ0/4/2I1I2/d। নিউটন মিটার একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল, তাই নিউটন প্রতি মিটার। ওকে, তাহলে দুটো সমান্তরাল তার যদি অবস্থান করে, তাহলে তারগুলির প্রতি একক দৈর্ঘ্যে আমাদের কত নিউটন মিটার ইনভার্স ফোর্স কাজ করবে একক দৈর্ঘ্যে? μ0/4/2I1I2/d। তো যদি খুব ইম্পর্টেন্ট প্রমাণ, ভালো করে দেখবে, তো যদি ডেফিনেশন অফ 1 অ্যাম্পিয়ার কি করে পাবো? তাহলে একই দিকে প্রবাহ গেলে আকর্ষণ, বিপরীত দিকে গেলে বিকর্ষণ। D সমান হবে 1 মিটার, I1 সমান I2 সমান 1, সরি I, এবং ফোর্স হয় 2 × 10⁻⁷ নিউটন। তবে কি হচ্ছে এর মানটা বেশি হয়, 2 × 10⁻⁷ equals to μ0/4/10⁻⁷ 2I²/1, I চলে গেল ±1। তার মানে আমরা ডেফিনেশন পেয়ে গেলাম। সুতরাং কি পেলাম দেখি, সুতরাং দুটি সমান্তরাল তারকে পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে রেখে প্রতিটি তারের মধ্যে দিয়ে
যদি একই পরিমাণ প্রবাহ পাঠালে তারগুলির প্রতি একক দৈর্ঘ্যে প্রযুক্ত বল 2 × 10⁻⁷ নিউটন পার মিটার হয় প্রতি একক মানে প্রতি মিটার দৈর্ঘ্য এত নিউটন হয়, তবে প্রতিটি তারের প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার। দুটো তারকে আমরা পরস্পর থেকে 1 মিটার ব্যবধানে রেখে দুটো দীর্ঘঋজু তারকে সমান্তরাল তারকে যদি তার দুটির মধ্য দিয়ে একই পরিমাণ প্রবাহ পাঠাই একই দিকে বা বিপরীত দিকে, সেক্ষেত্রে প্রতি একক দৈর্ঘ্যে কত বল কাজ করবে? 2 × 10⁻⁷ মিটার বল কাজ করে। তখন সেই তারের প্রবাহ মাত্রা হবে 1 অ্যাম্পিয়ার প্রতিটি তারের। ঠিক আছে? তো এরপরে আমরা চলে আসি torque on a current loop। তড়িৎবাহী লুপের উপর ক্রিয়াশীল টর্ক on a current loop তড়িৎবাহী বদ্ধ কুণ্ডলীর উপর বা লুপের উপর ক্রিয়াশীল টর্ক। দেখি চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি কোনো একটা তড়িৎবাহী লুপ রাখা হয় বদ্ধ পথে, যেখানে তড়িৎ ক্ষমতা বদ্ধ পথে ঘুরছে, তো সেখানে একটা ফোর্স কাজ করে। সেই ফোর্সটার কারেন্ট পাঠালে ওটা ঘুরতে শুরু করে, যেমন মোটর। সেটা কিভাবে টর্ক কাজ করে সেটা আমাদের দেখতে হবে। টর্কের এক্সপ্রেশনটা কি দেখি। তো দুটো পোল আছে, ধরো this is north and this is south। এখানে একটা আর্মেচার আছে, লুপ। এটা আমাদের আবার শুরু করে নিই x y প্লেন। this is x, this is y, this is z। তো আমরা কারেন্টটা পাঠাচ্ছি এদিক দিয়ে, ধরো তো কারেন্টটা x y প্লেনে ঘুরছে। তো this is x y প্লেন। x y প্লেনে আমরা একটা লুপ রেখেছি। তো লুপের উপর কত টর্ক কাজ করবে সেই বিষয়টা দেখতে হবে। তো দেখছি আমরা কি করে আসে। ক্লোজ লুপ filter towards this is j cap b, suppose this is a b c and d। AB এর উপর যে ফোর্স অন AB, চারটে আমাদের দেখতে হবে, AB BC CD DA। কত? I L ধরলাম AB equals to CD equals to L, আর BC
দৈর্ঘ্য প্রস্থ ধরে নিলাম। তো আই এল, তাহলে এটা দৈর্ঘ্য এল, ডিরেকশন কোন দিকে? নেগেটিভ এক্স অ্যাক্সিস আই এল, ক্রস বি, বি এর ডিরেকশন যেটা, তাহলে ফোর্সের ভ্যালুটা চলে এলো বি আই এল মাইনাস আই ক্রস বি মানে কি? তাহলে এটা হচ্ছে মাইনাস। তাহলে ফোর্স হচ্ছে নিচের দিকে, এখানে ফোর্সটা কাজ করবে এই ডিরেকশনে, ফোর্সটা কাজ করবে নিচের দিকে, মানে মাইনাস কি এটা নিচের দিকে। এটার ক্ষেত্রে প্যারালাল ফোর্স 0, এফ বিসিটা হবে 0, যেহেতু থিটা ফিল্ডের দিকে কোঅর্ডিনেট। আচ্ছা সিডি কত? এফ সিডি আই এলটা কোন দিকে? ধনাত্মক এক্স এর দিকে, ছবি অনুসারে এদিকে এক্স, এদিকে এক্স, এল ক্রস বি, এটা তো যে বি আই এল কে কে, তাহলে সিডি বাহুর উপর যে ফোর্স কাজ করে সেটা হলো কি? দিয়ে দেও ফোর্স 0 আর থিটাটা 0 ডিগ্রি। তো চারটে বাহুর উপর যে যে ফোর্স কাজ করছে সেটা আমরা দেখে ফেললাম। চারটে আর্মের উপর যে ফোর্সগুলো কাজ করছে সেটা আমরা দেখে ফেললাম। তো এবার তাহলে এটা 0, এই বাহুতে কোনো ফোর্স নেই, এই বাহুতে নেই, এটাতে আছে, এটা আছে। তো এখানে দেখো mod of f ab, ab এর উপর ফোর্সের মানটা কত? BIL, আবার CD এর উপর ফোর্সের মানও BIL, দুটোই BIL। তাহলে mod of ab equal to mod of CD। তাহলে AB আর CD এই দুটো বাহুর উপর যে বলটা কাজ করছে সেই দুটো বলের মান সমান। আর কি? f ab towards negative z axis and horizontal equal to minus of দুটো ফোর্স এর মান সমান। এখানে লুপের উপর যে দুটো ফোর্স কাজ করছে তাদের মানটা সমান এবং তারা সমান্তরাল, বিপরীত, দুটো ভেক্টর সমান্তরাল এবং বিপরীতভাবে কাজ করছে, তাদের মান সমান। তাহলে এখানে একটা টর্ক চলে আসবে, কাপলিং ফোর্স, এরা কাপলিং ফোর্স বা দ্বন্দ্ব তৈরি হয়েছে। তাহলে টর্কটা কত হবে? টর্ক দিস ইজ কাপলিং ফোর্স, দ্বন্দ্ব বল, দ্বন্দ্ব গঠন করেছে। কাপলিং ফোর্সের ক্ষেত্রে টর্ক ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। টর্কের মানটা কত? টাউ। ফোর্স কত? যে কোনটা ফোর্স BIL ইনটু ডিসটেন্স পারপেন্ডিকুলার, ইনিশিয়াল ডিসটেন্স এটা হলো d, দুটোর মধ্যে ডিসটেন্স d, this is B I into L cross D মানে A, initial torque, this is initial। তাহলে এই টর্কে তাহলে A ঘোরাচ্ছে এদিকে, এটা উপরে, তাহলে ডিসটেন্স এদিকে দিতে শুরু করবে। আমরা ইনিশিয়াল ক্লিয়ার করি, ছবিটা এই অবধি থাকে, পরে ছবিটা সুন্দর করে রাখি জাস্ট। So this is loop, এদিকে ম্যাগনেটিক ফিল্ড BJ কে,
এদিকে এফ এ বি, এটা বেরিয়েছিল হচ্ছে বি মাইনাস কে ক্যাপ, এটা হলো এফ সি বি বি কে ক্যাপ। তাহলে এই দুটোর প্রভাবে দেখতেই পাচ্ছি এটা কিন্তু দুটোই ভালো, এইভাবে রোটেট করবে, যে প্লেনে আছে জিনিসটা এভাবে রোটেট করতে শুরু করবে সলভ করবে। এবার যদি এখানে ধরি এখানে একটা পাক n পাকের ক্ষেত্রে তাও সমান কারেন্টটা কত বার ঘুরবে, n খানে পাক থাকলে কারেন্ট n বার ঘুরবে, n খানে পাক থাকলে কারেন্ট n বার ঘুরবে, তাহলে হবে বি আই এন এ বি না, এটা ইনিশিয়াল বা ম্যাক্সিমাম টাও ম্যাক্স ম্যাক্সিমাম করবে। এবার যেই ঘুরতে শুরু করলো ইনিশিয়াল কেমন ছিল, এটাকে যদি প্লেন মনে করি আমরা সেটা আরো ক্লিয়ার করি। ইনিশিয়ালি জিনিসটা এরকম আছে, প্লেনের এরিয়া ভেক্টরটা দিকে ম্যাগনেটিক ফিল্ডের দিকে, এদের মধ্যবর্তী কোণ 90। একদম ইনিশিয়াল প্রাথমিক অবস্থায় এই ছবিটা আমরা দেখতে পাচ্ছি, শুরুতে তলটা একদম অনুভূমিকভাবে আছে, অনুভূমিক তলে লম্ব ভেক্টরটা এদিকে আর বিটা কাজ করছে এদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণ। এবার যখন এটা ঘুরতে শুরু করলে এইভাবে ঘুরবে, তাহলে জিনিসটা দেখো বিটা তো একটা ভাবি বি এর ডিরেকশন এটা একদম ইনিশিয়ালি, বিটা আছে এদিকে, সরি এরিয়াটা আছে এদিকে, বিটা আছে এদিকে, মানে একটু পরে যখন আর্মেচারটা ঘুরতে শুরু করবে তাহলে এরিয়া থেকে এদিকে থাকবে না, একটু জিনিসটা কিন্তু দেখো অ্যাঙ্গেল, তো দিস ইজ থিটা, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর সার্টেন মোমেন্ট অ্যাট আফটার টি টাইম পর জিনিসটা কেমন হচ্ছে, লুপটা কিন্তু এরকম হয়ে আছে, বিটা এদিকে আর এটা কিন্তু তখন then initial দিকে a ছিল সেদিকে কম্পোনেন্ট কত, this is a sin theta, তাহলে এই ক্ষেত্রে টর্ক হবে tau plus 2 d i n, আগে থিটা ছিল কত 90, তাহলে এখন থিটা তাহলে আগে এই ডিরেকশন ছিল a, এখন কি আছে a dot का फॉर्मूला होगा बिना sin थीटा, तो दिस इज मैक्सिमम वैल्यू वेक्टर फ्रॉम tau n I বুঝতে পারলি a থেকে b এর দিকে a ইকুয়ালস a থেকে b এর দিকে ঘুরছে, এদিকে ঘুরছে জিনিসটা দিস ইজ a b sin theta, দিস ইজ a b ক্রস a বলো তো এদিকে ঘুরছে কোন দিকে এই ডিরেকশনে clockwise, so this is vector form vector relation between area vector and torque vector and magnetic field vector, and this is the general form, so this is tau maximum বিনা, তো থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন, এটা মনে রাখবেন গুরুত্বপূর্ণ, অ্যাঙ্গেল বিটুইন এরিয়া ভেক্টর A and magnetic field vector B, A আর B এর মধ্যবর্তী কোণ হলো থিটা। থিটাটা কি জিনিস এটা কিন্তু মনে রাখতে হবে, দিস ইজ বিনা sin থিটা, so this is the torque on a current carrying conductor or current loop or closed loop, খুব ইম্পর্টেন্ট। ফোর্স হচ্ছে বিল বিআইএল, টর্ক হচ্ছে বিনা বিআইএন এ সাইন থিটা, বিল সাইন থিটা বিনা সাইন থিটা, খুব ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখো, ঠিক আছে। এরপর আমরা চলে যাব পরবর্তী আমাদের এই ফর্মুলাটার অ্যাপ্লিকেশন আছে সেটা শিখব। টর্কের ফর্মুলা বিনা সাইন
ফোর্স হচ্ছে বিল সাইন থিটা, বিল আর এরপরে আমরা চলে যাব মুভিং কয়েল গ্যালভানোমিটার। মুভিং কয়েল গ্যালভানোমিটার বিষয়টা পড়ে নিতে হবে আমরা ঠিক করে, ইম্পর্টেন্ট খুব। তো কেমন থাকে, এরকম দুটো পোল থাকে। কনস্ট্রাকশনটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে গঠন হয়, ছবিটা আসছে ঠিকঠাক। মুভিং কয়েল গ্যালভানোমিটার, তো এদিকে একটা পোল থাকে, টর্ক এর জন্য দুটো পোল লাগবে, টর্ক এবং সালফার। তো এইখানে একটা কয়েল, কয়েলটা এটা নয়, কয়েলটা এর গায়ে লাগানো। This is coil, দেখতে পাচ্ছি কয়েল উপরে আছে। কারেন্টটা এরকম ভাবে ঘুরবে, এইভাবে ঘুরবে। তো কয়েলের সঙ্গে এই উপরে একটা মিরর থাকে, মিরর ঠিকঠাক দেখা যাচ্ছে তো? হ্যাঁ, ওই উপরে একটা ছোট্ট বলের মধ্যে মিরর থাকে, আর এখান দিয়ে মিররটা এখানে একটা জায়গায় আটকানো থাকে স্প্রিং এর সাহায্যে। টোটাল সিস্টেমটা খুব ছোট্ট একটা যন্ত্র, যাই হোক, আর নিচেও একটা স্প্রিং থাকে। এখান দিয়ে আমরা তড়িৎ প্রবাহ পাঠাই, এটা ঘুরলো, ঘুরে এখান দিয়ে বেরিয়ে চলে আসে। তো তড়িৎ প্রবাহ পাঠানো হলে জিনিসটা এভাবে আসছে, কারেন্ট এইটার এদিকে, এই তাহলে এইভাবে কিভাবে, তাহলে এলটা এদিকে, এল ক্রস বি, তাহলে এদিকে টর্কটা ভিতরের দিকে, এখানে যে টর্কটা, এই ক্ষেত্রে যে টর্কটা কাজ করবে, এখানে টর্ক এই ডিরেকশনে হবে, কারণ কারেন্টটা উপর দিকে যাচ্ছে, এখানে টর্ক এদিকে, ফোর্স অ্যাকচুয়ালি, টর্ক তো না, ফোর্স, এখানে ফোর্সটা এই ডিরেকশন। বুঝতেই পারছি কিভাবে ঘুরবে। যদি মনে করি ধরো এটা, তাহলে এটার ফোর্স এদিকে আর এটার এইদিকে, তাহলে জিনিসটা কেমন এইভাবে ঘুরতে শুরু করবে। তাহলে মিররটা কিন্তু দুলতারক করবে, কারণ মিররদের সঙ্গে ঘুরছে। ওকে, জিনিসটা এরকম আছে, ধরো মিরর, তাহলে এটা যদি এদিকে ঘুরে, তাহলে এদিকে ঘুরবে, মানে এদিকে দুলতারক করবে, অসিলেট করতে শুরু করবে। এবার এর ঠিক সামনে থেকে একটা আলো গিয়ে এই মিররে পড়বে, তাহলে তাতে কি হবে, আমি জিনিসটাকে সাইড থেকে কনস্ট্রাকশন করব, দিস ইজ নর্থ পোল, দিস ইজ সাউথ পোল, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড বি। তো এই হচ্ছে মিরর। এইখানে একটা লাইটের সোর্স থাকে, স্কেল আছে। ওকে, ছবিটা আসছে ঠিকঠাক, ডান। তো দিস ইজ স্কেল, দিস ইজ 0 0। এখানে লাইট থাকে, লাইট বাল্ব, লাইটটা সোজা চলে গেল, মিররে পড়লো, দিস ইজ এম, নট এম। when I equal to 0, মিররটা স্থির আছে, কারেন্ট না পাঠালে মিররটা স্থির, গ্যালভানোমিটারের কয়েলটা স্থির, যেই কারেন্ট পাঠাবে ওই ঘুরবে। এই জিনিসটা এরকম, জিনিসটা কারেন্ট করে ভাবো, মিররটাকে আমরা এইভাবে দেখো, মিরর আছে, আলোটা এসে পড়লো, সোজা চলে গেল। মিররটা যদি এইভাবে ঘুরে যায়, এত ছবি তুলে খাতাটা পাঠিয়ে দেবেন, ব্যস্ত আছে, আমি পরে কথা বলছি। ছবি তুলে পাঠিয়ে দেওয়ার কথা
মিররটায় গিয়ে যখন আলো করবে, কারেন্ট না পাচ্ছে, লাইটে জিরো থাকলে মিররটা নড়বে না। এবার যদি কারেন্ট পাবে তাহলে মিররটা ঘুরতে শুরু করবে। ধরলাম মিররটা এইভাবে ঘুরে গেছে, থিটা করে, এটা মিররটা এখানে ছিল, তো এদিকে থিটা করে রিফ্লেক্ট করেছে। ডিফ্লেকশন অ্যাঙ্গেল অফ মিরর, এটা যদি ডিফ্লেকশন অ্যাঙ্গেল মিরর এটা হয়, তো দিস ইজ ডিসটেন্স, যেটা হলো ডিসটেন্স বিটুইন, যেটা হলো ডিসটেন্স বিটুইন mirror and scale. Scalar mirror আমাদের ডিসটেন্স। তো তাই যদি হয় তাহলে এটা রিফ্লেক্ট করে, এটা যদি করে তাহলে এটা এখানে কি স্পট করবে, প্রতিফলিত হয়ে এখানে চলে যাবে, তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা হবে 2 থিটা। কারণ প্রতিফলক যদি থিটা কোণে ঘোরে তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যায়, এটা নিয়ম। ঠিক আছে, কি বললাম? প্রতিফলক যদি থিটা কোণে ঘোরে তাহলে প্রতিফলিত রশ্মি 2 থিটা কোণে ঘুরে যাবে। তাহলে এটাকে যদি আমরা বলি ডি, স্মল ডি, ডিফ্লেকশন স্পট, এই ডিটাকে বলা হয়, এই লাইটের যে স্পটটা, স্পট ডিফ্লেকশন। আর থিটাটা খুব স্মলই হয়, লিখতে পারি d by d plus tan 2 theta সমান 2 theta। তাহলে d by d এর মানটা হলো 2 theta সমান, যেহেতু theta is very small, খুব বেশি কিন্তু ডিফ্লেকশন হবে না, খুব সামান্য পরিমাণ ডিফ্লেকশন হবে, তাহলে d by d টা হবে 2 theta সমান। ওকে, এবার চলে আসি, তো এখানে টর্কটা কত? টর্ক হলো বি না, বি আই এল, কারণ এখানে ম্যাক্সিমাম টর্ক, কারণ এখানে কম দেখেন ইনিশিয়াল যে টর্ক সেটা নিয়ে কাজ করছে। এবার দেখো এই যে থিটা কতখানি ঘুরবে মিররটা, ডিফ্লেকশন, মিররের ডিফ্লেকশনটা কি নিশ্চয়ই নির্ভর করবে কার উপর? আমাদের টর্কের উপর। যত বেশি টর্ক কাজ করবে, যত বেশি কারেন্ট পাঠাবো, যত বেশি কারেন্ট তত বেশি ঘুরে যাবে। তার মানে টাও অ্যানাদার কনস্ট্যান্ট ইনটু থিটা, কারণ থিটাটা বেশি হবে যদি টর্ক বেশি হয়। তাহলে একটা হলো নিউমেরিক্যাল ফর্মুলা, একটা হলো প্র্যাকটিক্যাল ফর্মুলা, টাও ইনটু সি থিটা। থিটাটা হলো কনস্ট্যান্ট, থিটা হলো কনস্ট্যান্ট, মোচক ধ্রুবক বলা হয় এটাকে, বা টরশনাল কনস্ট্যান্ট। টরশনাল কনস্ট্যান্ট বা মোচক ধ্রুবক, টি সেটাকে বলা হয় মোচক ধ্রুবক। তাহলে এখানে থিটা বাই আই চলে আসছে, থিটা বাই আই আসছে দেখো বি এন এ বাই সি। এই থিটা বাই আই কে বলা হয় গ্যালভানোমিটারের প্রবাহ সুবিধা। প্রবাহ সুবিধা বৃদ্ধি করতে গেলে কি করতে হবে? প্রবাহ সুবিধা বাড়াতে গেলে বি বাড়াতে হবে, এন বাড়াতে হবে, এ বাড়াতে হবে। আর্মেচারের এরিয়া, এই যে এরিয়া, এই যতক্ষণ জায়গা, এই এরিয়াটাকে বৃদ্ধি করলে সিটা কনস্ট্যান্ট, ওটার উপর। তাহলে প্রবাহ সুবিধা বৃদ্ধি করার উপায় হচ্ছে বি বাড়াও, এন বাড়াও, আর হচ্ছে এরিয়াটা পাক সংখ্যা বাড়িয়ে দাও। আবার দুদিকে যদি আমরা আর দিয়ে ভাগ করি, থিটা বাই ভি, তাহলে প্রথমে বি এন এ বাই সি আর, এটাকে বলা হয় বিভব সুবিধা। কারেন্ট সেন্সিটিভিটি, ভোল্টেজ সেন্সিটিভিটি, আরটা হচ্ছে আরটাকে বলা হচ্ছে
আমাদের আর্মেচারের রোধ, কুণ্ডলীর রোধ, তারের যে তারটা পাকিয়েছি তার রোধ, তাহলে এখান থেকে দুটো সূত্র কাজে লাগবে, প্রবাহ সুবিদিতা বিবাহ সুবিদিতা কাজে লাগবে। আবার ওখানে থিটার মানটার জায়গায় আমরা যদি বসিয়ে দিই তাহলে স্পট ডিফ্লেকশনের মানটাও ক্যালকুলেট করতে পারি। দেখি কি করে পারি। স্পট ডিফ্লেকশন ক্যালকুলেট করতে চাই, এটা তোমাদের খুব একটা লাগবে না, তাও দেখিয়ে দিই। মানে ডি বাই ডি সমান 2 থিটা, থিটাকে আমরা লিখতে পারি দেখো 2 ইন্টু বি আই এন এ বাই সি, মোচক ধ্রুবক বা টরশনাল কনস্ট্যান্ট। তাহলে বি সমান চলে এলো 2 বি আই এন এ ডি বাই সি। ওকে, এটাকে আমরা বলতে পারি আমাদের সাথে স্পট ডিফ্লেকশন কতখানি হবে সেটা ক্যালকুলেট করতে পারি। ডিটা কনস্ট্যান্ট, জেনারেলি বি এন এ কনস্ট্যান্ট, তার মানে 2 বি এন এ ডি বাই সি ইনটু আর। প্রবাহ মাত্রা নির্দিষ্ট ক্ষেত্রে ডি প্রপোর্শনাল টু আর। যত বেশি প্রবাহ মাত্রা বৃদ্ধি করা যাবে স্পট ডিফ্লেকশন বা আলোর বিন্দুর সরণ তত বেশি পরিমাণ হবে। এটাকেও আমরা খুব একটা ইম্পর্টেন্ট ভাবে ভাবতে পারি। মেইনলি প্রবাহ সুবিদিতা মানে কারেন্ট সেন্সিটিভিটি অ্যান্ড ভোল্টেজ সেন্সিটিভিটি, এই দুটো খুব ভালো করে খেয়াল রাখবে, এটা গুরুত্বপূর্ণ জায়গা। তো আজকে বেশ কিছু আমরা জিনিসপত্র শিখে গেলাম যেগুলো তোমাদের সামনে আজকে আলোচনা করা হলো। তো আজকে আমরা এখানেই শেষ করে দেবো। তো তোমরা বিষয়গুলো দুটো ভিডিও ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড ম্যাগনেটিক ফোর্সের উপরে করে দিয়েছি। আশা করি খুব সামান্য জিনিস তোমাদের ম্যাগনেটিজমে বাকি থাকবে। তোমরা অনেক সূত্র দেখতে পাচ্ছ, আমি একটুখানি জিস্ট করে দিচ্ছি আলোচনা আজকে কি কি শিখলাম। তো আমরা এখানে আমাদের ফোর্স আর ফিল্ডের মধ্যে কি কি জিনিস শিখলাম সেগুলো আমরা দেখি। আগের দিন শিখেছিলাম ফর্মুলা, সূত্রগুলো একটু লিখে দিই ওটা সুবিধা হবে। ম্যাগনেটিক ফোর্স কিউ ভি বি সাইন থিটা বা ভেক্টর ফর্মে কিউ ভি ক্রস ভি, জাস্ট ফর্মুলাগুলো একটু আলোচনা করে দিই। ওকে, তারপরে শিখেছিলাম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, কিউ ই প্লাস ভি ক্রস ভি। লোরেন্জ ফোর্স, এই দুটো আমরা নাম দিয়েছিলাম, ডিফাইন করেছিলাম লোরেন্জ ফোর্স। তারপরে দেখেছিলাম এই যে ম্যাগনেটিক ফোর্স, এটা হলো একটা ওয়ার্কলেস ফোর্স বা কার্যকরী বল। তারপরে শিখেছি থিটা 90 ডিগ্রি হলে তার সার্কুলার পাথ রেডিয়াস হবে r mv বাই qv। এই রেডিয়াস বলবে, এটা শিখেছিলাম। আর শিখেছিলাম ফ্রিকোয়েন্সি, শিখেছিলাম qv বাই 2 পাই m সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। এই টাইম পিরিয়ড শিখেছিলাম 2 পাই m বাই 2। ঠিক আছে, 4 নম্বর শিখেছিলাম থিটা 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 যদি হয় সেক্ষেত্রে r ছিল m v sin theta বাই qv।
টাইম পিরিয়ড কিন্তু একই ছিল 2 পাই n বাই 2। চার্জ পার্টিকেলের যে পাথটা হবে হেলিক্যাল পাথ বা স্পাইরাল পাথ বলেছিল, স্পাইরাল পাথের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম। আর তার ক্ষেত্রে একটা জিনিস শিখেছিলাম যেটা হচ্ছে পিচ। পিচ মানে কি এক পাক খুললে কতটা উঠে যায় 2 পাই r ইনটু cos থিটা। এটা তো আমাদের দেখিয়ে দিয়েছিলাম। 5 নম্বর শিখেছিলাম একটা কন্ডিশন, মানে চার্জ পার্টিকেল যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যায়, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে মুভ করে ওই ভিটা যদি E বাই V হয়, V যদি E বাই V হয় তাহলে স্ট্রেট লাইন মোশন হবে। কোন দিকে বিক্ষিপ্ত না হয়, স্ট্রেট লাইন মোশন উইদাউট এনি ডিফ্লেকশন। ডিফ্লেকশন ছাড়া সরল রেখায় গতিশীল হতে পারবে, এটা আমরা দেখেছিলাম। 6 নম্বর শিখেছিলাম ফোর্স। ফোর্সের ফর্মুলা শিখেছিলাম কয়েলের ক্ষেত্রে I বিল সাইন থিটা, বিল সাইন থিটা বা I L ক্রস B, I L ক্রস B, এটা শিখলাম। এরপর আমরা আর কি শিখেছি? ফোর্সের পর আমরা শিখেছি শাফট। দেখা যাচ্ছে ঠিকঠাক? বাহ। ফোর্সের পর আমরা শিখেছি, আজকে শিখলাম দুটো প্যারালাল তারের মধ্যে পারপেন্ডিকুলার ফোর্স μ0/4 2I1 I2/d, এটা শিখেছি। দুটো প্যারালাল তারের ক্ষেত্রে কতখানি ফোর্স কাজ করে সেই জিনিসটা আমরা শিখেছি। আর কি শিখেছি? টর্ক শিখেছি Ni A ক্রস B বা বিনা সাইন থিটা, এটাই সহজ সূত্র। ওকে, নেক্সট শিখলাম লাস্ট কারেন্ট সেন্সিটিভিটি B থিটা DI বা থিটা বাই I B Na বাই C, ভোল্টেজ সেন্সিটিভিটি B থিটা dV B Na বাই CR। মোটামুটি সূত্রগুলো কয়েকটা মিলিয়ে দিই। তো তোমাদের এই পর্যন্ত যা যা আমি আলোচনা করেছি সেগুলোকে একটু এক জায়গায় আলোচনা করে দিলাম, লিখে দিলাম, তোমাদের একটু হয়তো সুবিধাই হবে। তো আজকের ভিডিওতে আমরা বেশ কিছু জিনিস শিখে নিলাম। আর তোমাদের হলো তোমরা ভালো করে তড়িৎ চুম্বকত্ব বা ইলেকট্রোম্যাগনেটিজম এন্ড ম্যাগনেটিক ইফেক্ট অফ কারেন্ট এই যে কোশ্চেনে সম্পূর্ণ বিষয়গুলো ভালো করে দেখে নাও, এবং যে জায়গাগুলো অসুবিধা হবে সেটা আমাকে অবশ্যই জানাবে কমেন্টে। আশা করি কোনো সমস্যা থাকার কথা নয়। অঙ্কগুলো তোমরা করো আর ক্যালকুলেশনগুলো ভালো করে লিখে প্র্যাকটিস করো। লিখে প্র্যাকটিস না করলে কিন্তু এই চ্যাপ্টারটা আয়ত্ত করা যাবে না। অনেক সূত্র, কয়েকটা সূত্র লিখলাম এখানে জাস্ট দেখানোর জন্য আছে। তো পরের দিন আমরা আবার বেশ কিছু এই চ্যাপ্টারের অঙ্ক নিয়ে আলোচনা করবো। তো তোমরা ভালো করে দেখে নাও, তারপরে আমরা পরবর্তী চ্যাপ্টারে আবার চলে যাবো। ঠিক আছে, আজকে শেষ করবো।